বিগত সরকার প্রধান ডক্টর ইউনূস তার সমালোচনা চলছে এবং তার সমালোচনা করতে গিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা যে সকল শব্দ ব্যবহার করছেন সেই শব্দগুলো তার জন্য খুবই অপমানজনক। কেউ বলছেন স্টুপিড, কেউ বলছেন বিশ্বাসঘাতক, কেউ বলছেন অসভ্য, কেউ বলছেন সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর সহায়তাকারী, কেউ বলছেন বাটপার, কেউ বলছেন বিশ্ব বাটপার। মানে শব্দ চয়নের এত তির্যক ব্যাপার স্যাপার আমরা দেখছি এবং সেটা বাংলাদেশের বেশ বিখ্যাত মানুষদের এই শব্দ চয়নগুলো যখন করতে দেখছি তখন আমাদেরকে হতাশ হতে হয় এবং তখন আমাদেরকে সেই ব্যাপারগুলোর গভীরে যেতে হয় যে কেন তারা এই ধরনের শব্দ ব্যবহার করে প্রফেসর ইউনূসের সমালোচনা করছেন। প্রফেসর ইউনূস তার ১.৫ বছরে যা যা করে গেছেন তার জন্য এই শব্দগুলোই শুধু যথেষ্ট কিনা এরকম কথাও অনেকে বলছেন। প্রফেসর ইউনূসের সমালোচনা করতে গিয়ে অনেকে আবার বর্তমান সরকারের প্রথম ২ মাসের কার্যক্রমেরও সমালোচনা করছেন, যেখানে বলার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূসের ধারাবাহিকতাই এখনো চলছে, কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের অন্তত ৪-৫ জন এই মুহূর্তের আলোচিত রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, গবেষক তাদের কথা একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনূসকে তারা এই ভাষায় আজকে এসে সমালোচনা করছেন কেন। যখন প্রফেসর ইউনূস এই দেশের দায়িত্ব নিলেন তখন তারাই এত প্রশংসা তাহলে করেছিলেন কেন, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের বিশ্বজয়ী নোবেলজয়ী প্রফেসর ইউনূস তাকে নিয়ে যে সমালোচনা, এমনকি তার ওই নোবেল প্রাপ্তি নিয়েও অনেক সমালোচনা করছেন। অনেকে বলছেন যে এই নোবেল প্রাপ্তিটাও বহু টাকার বিনিময়ে তিনি অর্জন করেছেন এবং লবিং করে অর্জন করেছেন। মূলত এই লবিংয়ে প্রধান অস্ত্র ছিল তার আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন। তারাই লবিং করে এই কাজটা করেছেন এবং তার এই নোবেল পাইয়ে দেওয়ার পেছনেও একটা বড় উদ্দেশ্য ছিল বাংলাদেশের শাসনতন্ত্র হাতে নেয়া, এবং তিনি হাতে নিলে আমেরিকা ইচ্ছামতো বাংলাদেশ থেকে তাদের স্বার্থ উদ্ধার করতে পারবে, সেইভাবেই তাকে তৈরি করা হয়েছে। এবং সেই তৈরি করে ওই তৎকালীন ২০০৭ সালে 111-এর সরকারের দায়িত্ব তার কাঁধে দেওয়ার প্ল্যানও ছিল, কিন্তু তিনি সেটা নেননি, কারণ তখন তিনি মনে করেছিলেন যে মাত্র ৩ মাসের জন্য দায়িত্ব নিতে হবে, এই কারণে তিনি দায়িত্ব নেননি। কিন্তু পরবর্তীতে যখন সেই সরকারকে ২ বছর স্টে করতে দেখেছেন তখন তিনি আফসোস করেছেন এবং আফসোস করে ওই সময়ের এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের কাছে স্বীকারও করেছেন যে আমি যদি আগে জানতাম যে ২ বছর ফখরুদ্দিনরা যেভাবে থাকছে এভাবে থাকা যাবে তাহলে তো আমি দায়িত্ব নিতাম, আমি তো ৩ মাসের জন্য দায়িত্ব নেইনি। তার মানে সব কিছুই একটা প্ল্যান এবং একটা চক্রান্তের মধ্য দিয়ে হয়েছে, এরকম কথা বলার চেষ্টা করেন অনেকে। কিভাবে কর ফাঁকি দেওয়া যায়, কিভাবে রাষ্ট্রকে বঞ্চিত করা যায়, সামাজিক ব্যবসার নামে সুদের ব্যবসা করে সেটাকে সামাজিক ব্যবসা তকমা দিয়ে কিভাবে রাষ্ট্রের কর ফাঁকি দিয়ে, রাষ্ট্রের মুনাফা ফাঁকি দিয়ে কিভাবে নিজে বড় হওয়া যায়, এই কাজগুলো, এই কারিশমাগুলো তিনি দেখিয়েছেন, এমন সমালোচনাও রয়েছে। সম্প্রতি পহেলা বৈশাখের একটা আড্ডায় বেশ কিছু গুণী সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক তারা প্রফেসর ইউনূস এবং বর্তমান সময়কে নিয়ে বেশ তির্যক মন্তব্য করেছেন। এর মাঝে আমরা দেখেছি যে সাংবাদিক আনিস আলমগীর তিনি প্রফেসর ইউনূসের যেমন সমালোচনা করেছেন তেমনি এই সরকারের সমালোচনার জন্য তিনি অন্তত ৬ মাস অপেক্ষার কথা বলেছেন যে তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে, তিনি তারেক রহমানকে বলেছেন আপনারও কিন্তু সমালোচনা করব, কিন্তু ৬ মাস দেখব তারপরে করব। তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন অবশ্যই সমালোচনা করবেন, আমি ভুল করলে অবশ্যই করবেন। কিন্তু ওই প্রফেসর ইউনূসও বলেছিলেন যে আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন, তারপরে সমালোচনা করার জন্য আনিস আলমগীরকে জেলে যেতে হয়েছিল। এই ঘটনা বিএনপির আমলে ঘটবে না এরকম প্রত্যাশা আমরা করি। কিন্তু আনিস আলমগীর এই কথাও বলেছেন যে বর্তমান সরকার নিয়ে একটা মন্তব্য করা যায়, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই ২ মাসে মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকারেরই এক্সটেনশন পিরিয়ড চলছে বর্তমান সরকার। যেমনটা গুম খুন ওই ব্যাপারগুলো শুরু হয়েছিল 111-এর সরকারের সময়, তার এক্সটেনশন পিরিয়ড চলছিল আওয়ামী লীগের শাসনামল, এমনটা অভিযোগ আনিস আলমগীর করেছেন।
আপনাদেরকে 4টা ফটোকার্ড দেখাবো, যে 4টা ফটোকার্ডে 4জন 4 ধরনের মন্তব্য করছেন প্রফেসর ইউনূস এবং বর্তমান সরকার সম্পর্কে। সেই মন্তব্যগুলোর মধ্য দিয়েই এই প্রফেসর ইউনূস সম্পর্কে অসভ্য, সাম্প্রদায়িক, তারপরে হচ্ছে বিশ্বাসঘাতক, স্টুপিড, এই শব্দ চয়নগুলো উঠে এসেছে। প্রথমে আপনাদেরকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজের বক্তব্যটা দেখাবো, তার ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, ইউনূসের মতো স্টুপিড ও বিশ্বাসভঙ্গকারী শাসক আমি জীবনে দেখিনি। তিনি একটি নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনাকে ধ্বংস করেছেন। অর্থাৎ প্রফেসর ইউনূসকে স্টুপিড বলছেন, বিশ্বাসঘাতক বলছেন, বিশ্বাসভঙ্গকারী অর্থাৎ বিশ্বাসঘাতক একই কথা, সেটা বলছেন। এখানেই বোধহয় বোঝা যায় যে স্টুপিড অর্থ আমার মনে হয়েছে যে স্টুপিড এই অর্থে বলছেন যে আসলে রাষ্ট্র চালনার মতো তার কোনো জ্ঞান নাই, সেই অর্থে তিনি আসলে রাষ্ট্র চালনার ক্ষেত্রে একটা বড় স্টুপিড। বিশ্বাসভঙ্গকারী বলতে তাকে কেন্দ্র করে যে বিশ্বাস ছিল যে বাংলাদেশের অনেক বড় একটা পরিবর্তন হবে, যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নের তিনি মানে কবর রচনা করেছেন। মূলত মুজিববাদের কবর রচনা করতে গিয়ে তিনি মূলত বাংলাদেশেরই কবর রচনা করে ফেলেছেন। পরবর্তীতে আমরা দেখাবো মাসুদ কামালের বক্তব্যটা। মাসুদ কামাল আবার বর্তমান সরকারের একটু সমালোচনা করছেন। তিনি বলছেন, যদি বর্তমান সরকার আগের সরকারের ভুলগুলোই বহন করে তবে এই সময়কে ভালো বলার সুযোগ কোথায়? বর্তমান শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রে এখনও ডক্টর ইউনূসের সময়ের সম্প্রসারিত রূপ মনে হচ্ছে। অর্থাৎ আনিস আলমগীর যে ভাষায় বলেছেন, মাসুদ কামাল সেই একই ভাষায় বলছেন, কিন্তু ইউনূসের সম্প্রসারিত রূপ এই কথাটা বলার মাধ্যমে এটা প্রমাণ হয় যে প্রফেসর ইউনূসের সময়টা কত জঘন্য সময় ছিল। সেই সময়ের এক্সটেনশন পিরিয়ড হোক এই সরকারের আমলটা, সেটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। হয়তো সরকার সময়ের ব্যবধানে সেই ব্যাপারগুলো মিনিমাইজ করবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। এরপরে আসি আব্দুন নূর তুষার, বাংলাদেশের অন্যতম, বলা যায় যে বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় উপস্থাপক। প্রথম অবশ্যই অপ্রতিদ্বন্দ্বী হানিফ সংকেত, এরপরে যার উপস্থাপনা সব থেকে জনপ্রিয় হয়েছিল তিনি আব্দুন নূর তুষার। এখন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খুবই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তিনি বলছেন, ডক্টর ইউনূস প্রমাণ করেছেন একজন অসভ্য লোকও নোবেল শান্তি পুরস্কার পেতে পারে। মব জাস্টিসের প্রধান উস্কানিদাতা ছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা, তার ছত্রছায়ায় দেশে সহিংসতা হয়েছে। অর্থাৎ দেশে যত সহিংসতা হয়েছে তার একমাত্র দায় প্রফেসর ইউনূসের, এবং এই দায় কোনো না কোনো দিন তাকে মেটাতেই হবে, এরকম বক্তব্য এসেছে। অনেকে মনে করেন যে প্রফেসর ইউনূস ওই 1.5 বছরে যেভাবে অন্যকে হেনস্থা করা, অন্যকে শায়েস্তা করা এবং বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছেন, এর জন্য তাকে আদালতের কাঠগড়ায় কোনো না কোনো দিন দাঁড়াতে হবে। আমরা প্রত্যাশা করি সেরকম সিচুয়েশন যেন তার না আসে। সর্বশেষ দেখাবো গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে বেশ জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলছেন, ডক্টর ইউনূসের সময় বৈশাখের আনন্দের সঙ্গে মব জাস্টিস, সাম্প্রদায়িকতা আর ভয়ের সংস্কৃতি যোগ হয়েছিল। অর্থাৎ বৈশাখের আনন্দেও তিনি মব জাস্টিস, সাম্প্রদায়িক উস্কানি এবং ভয়ের যে সংস্কৃতি সেটা চালু করেছিলেন। আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের আমলে যে বৈশাখ হয়েছে 2025-এ গত বছর, এবং ওই মেটিকুলাস মোস্তফা সরোয়ার ফারুকীর আনন্দ শোভাযাত্রা যেখানে হয়েছে, সেই শোভাযাত্রাটাকেই তিনি হিংসাত্মক একটা রূপ দিয়েছিলেন, শোভাযাত্রাটাকেই রাজনৈতিক রূপ দিয়েছিলেন। এবং বৈশাখটা যেন সবার না হয়, একটা গোষ্ঠীর, একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর হতে পারে, সেই মেটিকুলাস ডিজাইনটা প্রফেসর ইউনূস তার শিষ্য মোস্তফা সরোয়ার ফারুককে দিয়ে করিয়ে নিয়েছিলেন। এই যে শব্দচয়নগুলো, সাথে আনিস আলমগীরের কথা বললাম, একজন খুবই মানে বরেণ্য সাংবাদিক, একটি পত্রিকার সম্পাদক, তার নামটা বলতে চাচ্ছি না, তিনি টকশোতে ওপেন বলেছেন যে ডক্টর ইউনূসকে আমরা পুরো জাতি চিনতে ব্যর্থ হয়েছে। একজন চিনতে পেরেছিলেন, তিনি শেখ হাসিনা। শেখ হাসিনা চিনতে পেরেছিলেন বলেই শেখ হাসিনা তার আমলে ডক্টর ইউনূসকে শায়েস্তা করার চেষ্টা করেছিলেন এবং তাকে কোনো স্পেস দেননি। আমরা সবাই ভুলভাবে তাকে চিনেছিলাম, আমরা চিনে উঠতে পারিনি। শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যে ডক্টর ইউনূসকে অনেক আগে থেকে মানে ভবিষ্যৎদ্রষ্টার মতো করে চিনতে পেরেছিলেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কত বড় ক্ষতিকর। এই যে মন্তব্যগুলো ডক্টর ইউনূস কামাই করেছেন
গত 1.5 বছরের শাসন আমলে এটা তার সারা জীবনের যে সম্মানের পুঁজি সম্মান অর্জনের যে পুঁজি, সেই পুঁজিতে আঘাত করেছে এবং পুঁজি চরমভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দর্শক, আপনারও কি তাই মনে হয়? যে শব্দগুলো এই ব্যক্তিরা উচ্চারণ করলেন, অসভ্য, স্টুপিড, বিশ্বাসঘাতক, সাম্প্রদায়িক, মানে জঙ্গিবাদের উস্কানিদাতা, মানে কি বলবো, যে এই 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 ব্যাপারগুলো যেগুলো আসছে, মানে বিশ্বাসঘাতক, এই ব্যাপারগুলো যেগুলো আসছে, শব্দগুলো যেগুলো আসছে, আপনিও কি সেই শব্দগুলো প্রয়োগ করতে চান, নাকি তার উপরে ইনজাস্টিস করা হচ্ছে এই শব্দগুলো প্রয়োগ করে? যারা প্রয়োগ করছেন তারা সেটা ঠিক করছেন না। আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।